জুলাই হত্যার দায়ে আওয়ামী লীগের রাজনৈতিক পরাজয়ের চেয়ে সামাজিক পরাজয় বেশি। এই ক্ষেত্রে আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে যে জুলাই গণহত্যা জেনোসাইডের পরে তাদের চূড়ান্ত রাজনৈতিক পরাজয় হয়েছে এবং এই রাজনৈতিক পরাজয়ের মাধ্যমে তাদের সামাজিক, অর্থনৈতিক এবং আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা, জনগণের কাছে গ্রহণযোগ্যতা, নৈতিক সমস্ত কিছুর পরাজয় ঘটে গিয়েছে, যেগুলা আগেও ঘটেছে, কিন্তু জুলাই গণহত্যার মধ্য দিয়ে তাদের চূড়ান্ত পতন ঘটেছে। তো আমি আরো কিছু কথা বলতে চাচ্ছিলাম, তো বলবো না, আমার মনে হয় যে এখানে পক্ষপাতিত্ব হয়ে যাবে আসলে এটা। তবে যেটি বলছে নির্বাচনের ফলাফল ও রাজনৈতিক অর্জন দুটি এক নয়। রাজনৈতিক অর্জন কি হয়েছিল যখন 2014 সালের নির্বাচনে ফলাফল আওয়ামী লীগ তার পক্ষে নিয়ে গিয়েছিল? মোটেই না। 2018 সালেও তাই, 2024 সালেও তাই। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে সামাজিকভাবেও এখন আওয়ামী লীগ পুরোপুরি কি পরাজয় তাদের হয়েছে? বিভিন্ন জায়গায় কি তাদের এখন সামাজিক অবস্থান লুকায়িত থাকলেও তারা কি এখনো নেই? সেটা কালচারাল অঙ্গন বলেন বা ব্যবসায়িক অঙ্গন বলেন, বিভিন্ন জায়গায় তো তারা এখনো তাদের যারা দোসর, যে শব্দটাকে আমরা টার্মিনোলজি ইউজ করি, সরাসরি দল করতেন না, সামাজিকভাবে তো বিভিন্নভাবে তাদের অবস্থানটা রয়ে গিয়েছে, কিন্তু রাজনৈতিকভাবে তাদের পরাজয় অবশ্যই গণহত্যার পরে সেটি চূড়ান্তভাবে হয়ে গিয়েছে। এখন রাজনৈতিকভাবে তারা কি আবার ফিরে আসতে পারে কিনা, সেই সম্ভাবনাটা কিন্তু পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। যার কারণে আমাদেরকে অত্যন্ত সতর্কভাবে আগামী দিনের রাজনীতিটি পরিচালনা করতে হবে এবং এই গণ অভ্যুত্থানের পক্ষে সকল শক্তি আমরা যারা ছিলাম, আমাদের যত আমাদের মাঝে বিভেদ তৈরি হবে, যেটি আমাদের আজকে মাননীয় স্পিকার বলেছেন, তত কিন্তু আওয়ামী লীগের জন্য সুযোগটা তৈরি হবে রাজনৈতিকভাবে ফিরে আসার। তো সেটা আমরা কোনোভাবেই হতে দিতে পারি না, হতে দেওয়া যাবে না। আরেকটি বিষয় যেটি আমি বলতে চাই যে রাজনীতি ভিত্তি, এটার কিছু নীতি নৈতিকতার উপরে ভিত্তি করে একটা রাজনীতি আদর্শ দাঁড়ায় এবং সেই রাজনৈতিক আদর্শকে জনগণের কাছে প্রচারের মাধ্যমে একটি রাজনৈতিক দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়। তো এখানে ক্লিয়ারলি আওয়ামী লীগের রাজনৈতিক পরাজয় হয়েছে, কারণ তাদের যে রাজনৈতিক স্ট্র্যাটেজি ছিল, তারা গণতন্ত্র থেকে ফ্যাসিজমের দিকে তারা ধাবিত হয়েছে, যেটি তাদের একটা ভুল স্ট্র্যাটেজি ছিল এবং সেই ভুল স্ট্র্যাটেজির মাধ্যমে বলা যেতে পারে তাদের পলিটিক্যাল স্ট্র্যাটেজি অর্থাৎ পলিটিক্সটাই তাদের এখানে পরাজিত হয়েছে। তারা যদি গণতান্ত্রিক পন্থায় রাজনীতি করতো তাহলে হয়তো বা বিরোধী দলে যেত, আবার নির্বাচনের মাধ্যমে পরবর্তীতে আবারও রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসতে পারত। কিন্তু এখন যে ঘটনাটি ঘটেছে, আমি স্পেসিফিক্যালি বলছি, জুলাই গণহত্যা একটা জেনোসাইড করার পরে রাজনৈতিকভাবে তাদের পুনর্বাসনের কোনো সুযোগ নাই, আনলেস আরেকটি জুলাইয়ের মতো আরেকটি ঘটনা যদি ঘটে, যেখানে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়, সেইখানে যদি আওয়ামী লীগ যে ফ্যাসিবাদী শক্তি, তারা যদি কোনোভাবে বিজয়ী হয়ে আসে, তাহলেই তারা রাজনৈতিকভাবে পুনর্বাসিত হতে পারবে বাংলাদেশে। এর বাইরে আমার মনে হয় তাদের আসলে রাজনৈতিক কোনো ভবিষ্যৎ নাই। আর একটা আমরা সোশ্যাল যে রয়টার্সের যে ইন্টারভিউয়ে বরাত দিয়ে বলা হচ্ছে ডিসেম্বরে আসবে, তাহলে কালকে আসতেছে না কেন দেশে? কালকে আসুক, ডিসেম্বর কেন লাগবে? তাদের যদি এতই যদি তাদের শক্তিমত্তা, এতই গ্রহণযোগ্যতা থাকে, তাহলে তো আগামীকালকেই চলে আসার কথা। এগুলা কেবলমাত্র সেফ বাদ। তারা তাদের রাজনৈতিক যেহেতু সব দিক থেকেই পরাজিত হয়ে গিয়েছে, কিন্তু তাদের যে নেতা কর্মীরা বা নেতারা, তাদের তো ব্যবসা প্রতিষ্ঠান, বিভিন্ন সম্পদ বাংলাদেশের ভেতরে রয়ে গিয়েছে, সেগুলোর চিন্তায়, সেগুলো রক্ষার জন্যই তারা তাদের রেলেভেন্সি রাখার জন্য, তারা তো ইররেলেভেন্ট হয়ে যাচ্ছে দিন। তারা যাতে পলিটিক্যালি রেলেভেন্ট থাকে, সেই জন্য কিছু এই ধরনের বক্তব্য দিয়ে এবং তাদের এখানকার যারা ফলোয়াররা আছে তাদের মনে কিছুটা আশার সঞ্চার, যেটাকে আমরা
আমাদের ভাষায় বলি যে মূলা ঝুলানোর মতো একটা একটা পরিস্থিতি তৈরি করে রাখছে, কেবল তাদের সম্পদ বাঁচানোর জন্য, তাদের অস্তিত্ব ঠেকানোর জন্য। এটি হলো আমার ভার্ডিক্ট। আমি আসলে আমি বলতে চাই যে দুই পক্ষেই যুক্তি তর্ক যথেষ্ট পরিমাণে রয়েছে, এবং এটা একটা টোটাল ডিফিট, পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল ডিফিট এই গণহত্যার মাধ্যমে আওয়ামী লীগের হয়েছে। এবং আমাদেরকে সচেতন থাকতে হবে। আমি আবার শেষ কথাটি বলছি, আমাদের আমরা একটা গণতান্ত্রিক রাজনৈতিক দেশে বসবাস করছি, সেখানে ডিবেট হবে, তর্ক হবে, বিতর্ক হবে, সবকিছুই হবে, কিন্তু এমন কোনো পরিস্থিতি যাতে তৈরি করা না হয় যেখানে এই ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগ, যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, যারা গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল, যারা ব্যক্তি পূজা, এক ব্যক্তিকে মুক্তিযুদ্ধের সমস্ত ক্রেডিট দিয়ে মুক্তিযুদ্ধকে বিক্রি করে দেশকে লুটপাট করেছিল, এবং তাদেরও অনেকে এখন ভোল পাল্টে দেখা যাচ্ছে তারা আমাদের সমাজের মধ্যে বসবাস করছে, হয়তো বা বিশ্বাস করছে কোনো এক সময় এই খুনি হাসিনা ফেরত আসবে। তাদের ব্যাপারেও আমাদেরকে সচেতন থাকতে হবে। আমরা যারা গণতন্ত্র মনা যে সকল রাজনৈতিক দল রয়েছে, যারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বাংলাদেশের অখণ্ডতায় আমরা বিশ্বাস করি, আমরা সকলে মিলেমিশেই বাংলাদেশকে পরিচালনা করতে হবে। এটাই হলো আমাদের রাজনৈতিকভাবে, এবং আমাদের দেশকে যদি আমরা আগামী দিনে টিকিয়ে রাখতে চাই, এটি হবে একমাত্র পন্থা। তো আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি যদি ভুল কিছু উপস্থাপন করে থাকি সেটার জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি যেটা বলেছি, আই নট এন একাডেমিশিয়ান। আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে পুরোটাই মাঠের রাজনীতির মাধ্যমে আমি অর্জন করেছি। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাকে আজকে করে নিয়ে আসার জন্য। ধন্যবাদ। সরকারের পতনের পূর্বেই মুজিব পরিবারের সকল সদস্য সহ ডাকসাইটের সকল মন্ত্রী নেতারাই দেশ ছেড়েছে। দেশে এখন রাজনৈতিক ও সামাজিকভাবে সাধারণ কর্মীরা বিপর্যস্ত অবস্থায় রয়েছে। জুলাই অভ্যুত্থানের পূর্বেই মুজিব পরিবারের সকল সদস্যের দেশ ছেড়ে যাওয়ার বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আমি তো মনে করছি যে তারা কাপুরুষোচিত একটি রাজনৈতিক দল হিসেবে তাদের পরিচয়টি সেদিনই জনগণের কাছে উন্মোচিত করে দিয়েছে। তাদের যদি রাজনৈতিক সেই সৎ সাহস থাকতো, তাহলে দেশে থেকে তারা আইনের মোকাবেলা করে তারা যে অপরাধগুলো করেছে, সংগঠিত করেছে, যেটার পাল্টা যুক্তি এখন তারা অনলাইনে দিতে চায়, সেটি তারা দেশে থেকে মোকাবেলা করত। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনার বিরুদ্ধে তো অনেক অভিযোগ দেওয়া হয়েছিল, কারাগারে নিয়ে ওনাকে হত্যা করা হয়েছে, উনি তো দেশ ছেড়ে চলে যায় নাই। আমাদের প্রধান নেতা তো দেশেই ছিলেন, সবসময় দেশে ছিলেন। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এরা একটা স্বার্থপরের দল, এরা কাপুরুষ, কাওয়ার্ডস, যারা যখন দেখেছে যে তাদের পরাজয় সুনিশ্চিত, তখন তারা তাদের সাধারণ নেতাকর্মী যাদের উপরে ভর করে তারা এই রাষ্ট্র ক্ষমতাকে দখল করেছিল, যাদেরকে দিয়ে তারা সন্ত্রাস কর্মকাণ্ড করতে বাধ্য করেছে, তাদেরকে এখন বিপদের মুখে ঠেলে দিয়ে তারা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। এটি আমার অভিমত এই বিষয়ে। এটা জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের পতিত প্রধানমন্ত্রী সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করেছেন। তার এই মন্তব্যকে আপনি কিভাবে দেখেন? এটির উত্তর আসলে আমি যে ভাষায় দিতে চাই সেই ভাষাটা এখানে ব্যবহার করা সম্ভব নয়, কারণ আমরা একটা পাবলিক স্ফিয়ারে আমরা কথা বলছি। তো আমি যতটুকু সম্ভব পরিচালিত ভাষায় এটার জবাব দেওয়ার চেষ্টা করব। সেটি হচ্ছে যে এটা আসলে কি বলবো, আওয়ামী লীগ পরাজিত হয়েছে। আওয়ামী লীগ যদি বিজয়ী হতো এই লড়াইটাতে, এই আন্দোলনটাতে, তাহলে তাদের এই যে ব্যাখ্যা বা তাদের যে আখ্যায়িত করছেন সেটিকে হয়তো বা কোনোভাবে গ্রহণ করানো সম্ভব ছিল। কারণ একটা লড়াই বলেন বা যুদ্ধ বলেন বা সংগ্রাম বলেন, সেখানে দুটা পক্ষই থাকে। সবসময় যে পক্ষ জিতে
তারাই সেই বিজয়ী হয়, এবং যারা হেরে যায় তাদেরকে এই সন্ত্রাসী আখ্যা দেওয়া হয়। বা যেমন আমি যদি মুক্তিযুদ্ধের কথাই বলি, এটা আমার বাবার মুখে শুনতাম যে যদি মুক্তিযুদ্ধের কোনোভাবে বাংলাদেশ পরাজিত হতো, তখন সকল মুক্তিযোদ্ধাদেরকে সন্ত্রাসী বিচ্ছিন্নতাবাদী আখ্যা দিয়ে তাদেরকে ফাঁসির কাস্টে ঝোলানো হতো। কিন্তু এখানে তো পরাজিত হয়েছে আওয়ামী লীগ, সন্ত্রাসী তো তারা, ফাঁসির কাস্টে ঝুলবে তারা। তো আজকে এই ধরনের হাস্যকর বক্তব্য দেওয়ার জন্য যে ধরনের উত্তর আজকে আমি দিতে চাই, সেটা আসলে ক্যামেরার সামনে দেওয়া সম্ভব না। তাই বাকিটা আপনারাই বুঝে নেবেন। ধন্যবাদ।